নমস্কার বন্ধুরা, ওম্যানস ডিজায়ার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবার আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। আমি আগের দিন বলেছিলাম যে বারসানা মন্দিরে আমার সঙ্গে কি হয়েছিল, মানে আমি শর্টকাট নেওয়ার জন্য যে আমি বাইকে চড়ে 400 সিঁড়িকে অ্যাভয়েড করার জন্য বাইক নিয়েছিলাম, কিন্তু আমাকে দেখো, আমি মন্দির রাস্তাটা আমি ভুল বুঝেছিলাম বা ঠিক বুঝতে পারিনি। তার জন্য আমি কিন্তু রাধা নাম করতে করতে নিচে চলে গেছিলাম প্রায় অর্ধেকটা সিঁড়ি। এবং তারপর যখন কাউকে জিজ্ঞেস করলাম তখন সেই মেয়েটি আমাকে বললো যে মন্দির ওপরেই চলে গেছে, আমি দর্শন করিনি। তো আমাকে আবার সেই সিঁড়ি বেয়ে আমাকে ওপরে উঠতে হয় এবং খুব সুন্দরভাবে আমি দর্শন করি। তাহলে বুঝতে পারছো, মানে এরকম ছোটো ছোটো লীলা তোমাদের সঙ্গেও হবে, শুধু আমার সঙ্গে নয়। তো ওখান থেকে ফেরার পথে আমি গোবর্ধন দর্শন করি এবং নানা রকম আরও যে কুণ্ড আছে সেগুলো দর্শন করি। বৃন্দাকুণ্ড থেকে শুরু করে আরও অনেক রকমের শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম যেখানে স্নান করেছিলেন সেই কুণ্ড, এবং মায়াপুর বা ইস্কনের যে ওখানে মন্দিরগুলো আছে প্রতিষ্ঠিত সেইগুলো, বা নবদ্বীপ গৌরীয় মঠের যেগুলো আছে সব কিছু আমি দর্শন করি এবং হোটেলে ফিরে আসি। তো হোটেলে ফিরে আসার পর আমি আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম রাধারমণ মন্দির দর্শন করার জন্য। রাধারমণ মন্দির চলে যাই এবং সেখানে দর্শন করি। তারপর সেখান থেকে চলে যাই হচ্ছে আমি আমাদের হচ্ছে রাধা বল্লভ মন্দির। রাধা বল্লভ মন্দির দর্শন করি এবং হোটেলে ফিরে আসি। এবং হোটেলে ফিরে আসার পর আমি সেদিনকের মতো আর কোথাও যাইনি। হোটেলেই আমি একটা রেস্টুরেন্টে নাম্বার দেওয়া ছিল, তারা হোটেলে খাবার দিয়ে যায় রাত্রিরের খাবারটা। তো আমি রুটি এবং ভেজ আনিয়েছিলাম, কিন্তু অনেক সাফিসিয়েন্ট থাকে না, অনেক অনেক পরিমাণ থাকে, যেহেতু আমি একা, আমি অত খেতে পারি না। অনেকটা খাবার নষ্ট হয়েছিল, খুব খারাপ লাগছিলো, কারণ ও সমস্ত জায়গায় গিয়ে খাবার বা অন্ন নষ্ট করাটা একদম পছন্দ নয়। কিন্তু উপায়ও ছিল না যে আমি অর্ধেক নেব বা অল্প নেব, পুরোটা এক প্লেটে নিতে হয়েছিল। তো আমার খুব খারাপ লেগেছিলো যে নষ্ট করার জন্য, কারণ আমি খুব সামান্যই খাই, অত আমি পছন্দ করি না খেতে। যাই হোক, তো পরদিন সকালে আমি বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এবং মন্দিরে আমার সঙ্গে এত সুন্দর লীলা হয়েছে তোমাকে কি বলবো। মানে আমি তোমাকে বলছি এখন আমার গায়ে কাটা দিচ্ছে সেটা মনে করে। তো সকালবেলায় আমি মন্দিরে হোটেলে ব্রেকফাস্ট করি। তো আমার সঙ্গে একজন হোটেলে আরেকজন ছিলেন, সেও আমাকে রিকোয়েস্ট করে যে চলুন একসঙ্গে তাহলে যাই মন্দিরে। তো আমি জেনারেলি যে কোনো স্পিরিচুয়াল জায়গায় বা মন্দিরে আমি একা যেতেই পছন্দ করি। আমার মন্দির দর্শন বা ভগবানের সঙ্গে কানেক্টিভিটিটা মনে হয় সঙ্গে কেউ থাকলে খুব একটা, আমরা যেহেতু ওই অল্প সময়ের জন্য ঈশ্বরের কানেক্টিভিটিতে যাচ্ছি, তো আমার মনে হয় একা যাওয়াটাই আমি প্রেফার করি বা আমার পছন্দ। যাই হোক, আমি তাকে আমি বলি যে দেখুন আমি একা এসেছি, আমি একা ঘুরতে ভালোবাসি। তো আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় র্যাপিডো করে। তো আমি অবশ্য বাকি বিয়ের জন্য যে আমি গিফট নিয়ে গেছিলাম সেটা আমি নিয়ে যাই সঙ্গে করে। তো সেখানে গিয়ে আমি অবশ্য করে বলে রাখি, প্রচুর দোকান এবং রাস্তা, কত নম্বর গেট, কত নম্বর দিয়ে যাচ্ছেন, অবশ্য করে সেগুলো নোট ডাউন করবেন। কারণ নোট ডাউন না করলে কিন্তু পরবর্তীকালে যখন আপনি মন্দির থেকে বেরোবেন, কোন দোকানে আপনি জুতো রেখেছেন বা কোথা থেকে আপনি ডালা নিয়েছেন সেটা কিন্তু আপনি একদম মনে করতে পারবেন না বা কনফিউজ হয়ে যাবেন যারা প্রথমবার যাচ্ছেন। তো আমি গেছি, তো আমি 4 নম্বর গেট যেটা ছিল সেদিক দিয়ে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁটছি, কারণ যেখানে নামিয়ে দেয় তারপর থেকে হাঁটতে হয়। তো হাঁটতে পৌঁছে যাওয়ার পর ডালা নিই একটা দোকান থেকে, এবং ডালা নেওয়ার পর সেখানেই আমি জুতো রাখি এবং নিয়ে ডালাটা নিয়ে আমি হাঁটতে আবার অনেকটা হাঁটতে হয় এবং প্রচুর লোক, প্রচুর ভিড়। ওই ভিড়ের ভেতর দিয়ে আপনাকে হাঁটতে হবে এবং আপনার একটুও কষ্ট হবে না, কিছু না, পুরোটাই খালি পায়ে গেছিলাম, খালি পায়ে এসেছি। তো মন্দিরে গেছি এবং যখন যেতে যা ভিড়, আর যে পরিমাণ ভিড় থাকে, কিন্তু ফ্লো থাকে প্রচুর, আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে না বা আটকে থাকতে হবে না। তো গিয়েছিলাম, যাওয়ার পর মন্দিরে যখন ঢুকছি, বিভৎস ভিড়। আর আমার হাইটটা যেহেতু খুব শর্ট, তো আমার পক্ষে দূর থেকে দর্শন করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো এবং প্রচণ্ড ভিড় ছিল। আর আমি মন্দিরে পা দিয়েই ভেতরে যখন সামনে বাঁকে বিহারীকে দেখলাম, মন্দিরে পা দিয়েই আমার একটা অদ্ভুত ফিলিংস হয়, একটা অদ্ভুত রকমের অনুভূতি। আমার মনে হচ্ছিলো এই সেই প্রতীক্ষিত, মানে এত ভিডিও তার দেখেছি, এত মন থেকে ডেকেছি যে ঠাকুর তুমি কবে ডাকবে আমাকে। তো এই সেই জায়গা। তো প্রচুর ভিড় ছিল এবং যত এগোচ্ছি তত ওই ভিড়ের ভেতর দিয়ে শুধু মনে হচ্ছে যে ঠিক দর্শন করতে পারবো তো। এবং যখন মন্দিরের সামনের যে জায়গাটা, যেখানটায় পৌঁছায়, যার উঁচুতে বিগ্রহ থাকে, সাইড দিয়ে সিঁড়ি আছে একদম ওপর পর্যন্ত যাওয়ার, কিন্তু মন্দিরের সামনে দুদিক থেকে ব্যারিকেড, দুটো স্টিলের রেলিং দিয়ে ব্যারিকেড করা থাকে, একদম ঠাকুরকে সামনাসামনি
দেখা যায় না, মানে একদম সামনাসামনি আপনি এরকম ফ্রন্টে দেখতে পারবেন না, আপনাকে সাইড দিয়েই দেখতে হবে। তো এরকম ভিড় পরিস্থিতিতে যে উঁচু জায়গাটা যেখানের উপরে আছে ভগবান, তার সামনে যে চাতালের একদম ওখানে পূজারীজি বসেছিলেন বা গোস্বামীজি বসেছিলেন, তার হাতে আমি পুজোটা দিই। এবং আমার বাঁদিকে যে রাস্তাটা ছিল সিঁড়িটা, সেটা ওপরে ওঠার রাস্তা, এবং সেখানে ম্যাক্সিমাম সব মহিলারাই, ওটা মহিলাদের জন্য রাস্তা ছিল, সেটা দিয়ে প্রচুর লোক, এবং এত বেশি ভিড় হয়েছিল যে প্রচণ্ড ভিড় ছিল। অথচ আমার সামনে সব লম্বা লম্বা লোক, আমি দেখতে পেলাম ঠাকুরকে একজনও ভালো করে দেখতেও পারিনি, কিন্তু আমার হাতের ডালা বা পুজো গোস্বামীজি নিয়ে নেয় এবং পুজো করে তিনি আমাকে প্রসাদও দিয়ে দেয়। এবং আমি দেখলাম যে আমি যখন পুজো দিচ্ছি তখনই আমার বাঁদিকের যে সিঁড়ির রাস্তাটা, সে রেলিংয়ের রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, মানে গার্ডরা বন্ধ করে দেয়, কারণ এত বেশি ওই রাস্তাটায় ভিড় হয়ে গেছিলো। তো আমি আমার পুজো দেওয়ার পর গোস্বামীজি আমার হাতে প্রসাদ দিয়ে দেয়, কিন্তু আমি ঠাকুর দর্শন করতে পারিনি। তো তখন আমি কেঁদে ফেলি আমি ঠাকুরের কাছে, যে তুমি আমাকে এত দূর ডাকলে আর আমি তোমাকে দর্শন করতে পারলাম না একটু ভালো করে, আমি তো তোমাকে দর্শনই করতে পারলাম না। তো এরকম মানে আমি বলছি, আমার চোখে জল এসে যাচ্ছে, মা গায়ে কাটা দিচ্ছে, যে এত কাঁদছিলাম আমি। তো হঠাৎ দেখলাম, জানি না আচমকা ওই রেলিংয়ের ব্যারিকেডটা খুলে যায়, আর কেউ আমাকে ধাক্কা মেরে ওই ভিড় লাইনটার ভেতরে আমাকে ঢুকিয়ে দেয়, আবার রেলিংটা বন্ধ হয়ে যায়। তো ওই ভিড়ের ভেতরে আমি এগোচ্ছি, কিন্তু আমার হাইটের জন্য এবং আমার এত বেশি মহিলাদের ভিড় ছিল, যত এগোচ্ছি এবং যে রেলিংটা এরকমভাবে দেওয়া আছে এবং তার ওদিকে বিগ্রহ, তো আমাদের রেলিংয়ের এখান থেকে এরকম মুখ বাড়িয়ে দেখতে হবে ঠাকুরকে, কিন্তু সামনে এগোতে পারছি না। এবং যখন আমি সামনে এগিয়েও যাই ভিড় ঠেলতে, কিন্তু আমাকে যেহেতু বেঁকিয়ে আমার পেটের কাছটায় চাপ দিয়ে রেলিংয়ে তবে আমাকে উঁকি মারতে হবে, আমার হাইটটা শর্ট, তো আমি যদি একটু দূরে গিয়ে উঁকি না মারি আমি ঠাকুর দর্শন করতে পারবো না। কিন্তু একদম আমি সামনে ছিলাম, আমি দর্শন করতে পারছিলাম না। এবং আমি তারপরও আমি প্রচণ্ড পরিমাণে কাঁদছিলাম, যে আমি এত দূর তুমি আমাকে টেনে নিয়ে এলে, কিন্তু তাও আমি তোমাকে দর্শন করতে পারলাম না। তো তখন আমি দেখলাম আমার সামনে থেকে একটা ফ্লো, আরও মহিলারা ঠেলতে আমাকে পেছন দিকে নিয়ে এলো, এবং আমি রেলিংয়ের একদম পেছনটায় যে রেলিংটা ছিল সেখানে হেলান দিয়ে এরকমভাবে দেখলাম। আমি তখন সুন্দরভাবে আমি প্রভুর দর্শন করলাম, আমার মনটা শান্তি হলো, আমার জীবনটা মনে হলো সার্থক হলো, এবং আমি শান্তির নিঃশ্বাস পেলে বললাম যে ঠাকুর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যখন ডেকেছো আমি জানতাম, আমার বিশ্বাস ছিল তুমি আমাকে দর্শন না দিয়ে আমাকে ফেরত পাঠাবে না। তো আমি সেই ভিড় ছেড়ে, কারণ পেছনে আরও অনেক মহিলারা ছিল, প্রত্যেকেই বলছিল যে আপনাদের দর্শন হয়ে গেলে আপনারা সরে আসুন, আমাদের একটু দর্শন করতে দিন। তো আমি আর দর্শন করার পর ঠাকুরকে প্রণাম করে আমি ভিড় থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। প্রচণ্ড ভিড়, এবং পেছনের রাস্তা দিয়ে যখন বেরিয়ে আসার পর মনে আমার একটা অদ্ভুত শান্তি, এবং যে মালাটি বাঁকে বিহারীর জন্য নিয়ে গেছিলাম, সেই মালাটি পুরোহিত যে আমাকে পরিয়ে দিয়েছিলেন, তো সেই মালাটি পরে আমি একটা ছবি তুলি, কারণ আমার প্রচণ্ড একটা সুন্দর অভিজ্ঞতা হলো এবং একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যে যাই হোক, ওখান থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে আমি বেরিয়ে আসি, তারপর মদনমোহন মন্দিরে আমি ওখান থেকে যাই, কারণ পরের দিন আমার ভোরবেলা ট্রেন ছিল। মদনমোহন মন্দির দর্শন করে ওখান থেকে আমি চলে আসি, কারণ দুপুর হয়ে গেছিলো, মন্দির বন্ধ হওয়ার টাইম। দুপুরবেলা আমি চলে আসি যমুনা নদীর তীরে, যেটা বৃন্দাবনের সব থেকে ফেমাস, মা যমুনা নদীর তীরে। এবং যমুনা নদীর তীরে বেশ অনেকক্ষণ আমি বসেছিলাম, কারণ বিকেলে মন্দির খোলার টাইমটা ছিল আরও দেরিতে। তো আমি প্রায় ঘন্টা দুয়েক যমুনা নদীর তীরে আমি বসেছিলাম, বা কেশিঘাটে আমি বসেছিলাম। ওখানে ঘাটের ধারে অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু হাঁটতে হবে। ওখানে রেস্টুরেন্টে একটা জায়গায় দুপুরবেলায় আমি ভেজ চাউমিন খুব সম্ভব খেয়েছিলাম, বা ম্যাগি খেয়েছিলাম, ভেজ ম্যাগি। তো তারপর আমি কেশিঘাট বা ওই যমুনা নদীর তীরে গিয়ে বসেছিলাম। তো ওখানে গিয়ে আমি অদ্ভুত অনেক কিছু দেখলাম। এত পরিমাণে সাদা মানে বক বা কি পাখি বলে জানি না, একদম দল বেঁধে যমুনা নদীর উপর, এবং রং বেরঙের নৌকা বা লঞ্চ বিভিন্ন সুন্দরভাবে সাজানো, এবং তাতে এক একটা নৌকায় এক এক রকমের গান বাজছে, সেটা ওই যমুনা নদীর উপরে বিচরণ হচ্ছে, এবং অনেক ট্যুরিস্টরা ওর মধ্যে করেই বিচরণ করছে পুরো মন্দির, যমুনা নদী তারা ওপর দিয়ে যাচ্ছে এবং দর্শন করছে দুধারে। তো এরকম সময় বসে দেখতে, এবং আমি যে দোকানে বসছিলাম সেটা একটা
ছবি, আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছি এরকম ছবির দোকান, মানে বিভিন্ন রকম ঠাকুরের, সেই দোকানটায় আমি বসে যমুনা নদীর তীরের এই সমস্ত দৃশ্যগুলো দেখছিলাম। তো ওখানে দেখলাম, তখন আমি হঠাৎ দেখলাম যে একজন মাঝি কাপড়ের বড় রোল, যেরকম আমাদের বড় বাজারে কাপড়ের যে রোল বা গাড্ডির রোল বা মিলে যেরকম কাপড়ের রোল, ওই রকম কাপড়ের রোল একটা নৌকা থেকে নৌকাটা বেয়ে আরেকটা চলে গেল, তো তার পেছনে আরেকটা নৌকা, সে আবার কাপড়ের খানিকটা অংশ ধরলো, তারপর তার পিছনে আরেকটা নৌকা, এভাবে একটা একটা করে নৌকা এগিয়ে যাচ্ছে এবং কাপড়টা পুরো যাচ্ছে। কিন্তু বেশ খানিকক্ষণ যাওয়ার পর আবার কাপড়টা ছিঁড়ে গেল, তো তারপরে আবার তার পিছনে 4 নম্বর নৌকাটি সেই কাপড়ের একটা খুঁট ধরলো, তার পিছনে আরেকটি নৌকা সেই কাপড়ের আরেকটা অংশ ধরলো। তো এইভাবে তো পুরো এগোচ্ছে নৌকাগুলো। তো আমি তখন জিজ্ঞেস করলাম, যে দোকানে আমি দাঁড়িয়েছিলাম সেই দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম, তখন সে আমাকে বলল যে এরকম মা যমুনাকে কাপড় পরানো হয়। কোনো ভক্তের যদি কোনো রকম মানসিক থাকে বা কেউ যদি মা যমুনাকে শৃঙ্গার করাতে চান, তো এইভাবেই মা যমুনাকে এপার থেকে ওপার পর্যন্ত নৌকার মাধ্যমেই কাপড় পরানো হয়। তো কাপড়টা 2-3 বার ছিঁড়ে, মানে মাঝখান থেকে ছিঁড়ে গেল। তো তারপরে দেখলাম, এবং সেটা করতে নাকি বললো বেশ, মানে প্রায় 20-22 হাজার টাকা খরচা হয়। মানে আমি ওর দোকানদারকে জিজ্ঞেস করছিলাম। তো যমুনা নদীর তীরে বেশ খানিকক্ষণ বসে থাকলাম, এরকম দেখলাম সুন্দর দৃশ্য। ওপারেও অনেকে যাচ্ছে, ওপারটা চড়া, কিন্তু যমুনা নদীটারও সংস্কার আমাদের গঙ্গা নদীর মতো নয়, মানে একদম সংস্কারের খুব প্রয়োজন। এবং প্রচণ্ড পলিউশন দেখলাম, কারণ এত বেশি ট্যুরিজমের ওপর তারা জোর দেয় যে যমুনা নদীকে অবশ্য করেই সংস্কার করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। তো কেশিঘাট থেকে বেরিয়ে আমি যখন আসছি তখন বিকেল হয়ে গেছে অলরেডি। বিকেলে তো আসার সময় আমি আর একটা কথা বলি, যে ওখানে আমি একটা দেখেছিলাম, মানে রাস্তার ধারে একজন এরকমই, কারণ ওখানে তো এরকম ধরনের সাধু সন্ন্যাসী ঋষিমুনিদের সবসময় আপনি দর্শন পাবেন। তো একজন রাস্তার ধারে এমনিই বসেছিল, তো অনেকে তার কাছে 2-3 জন দেখাচ্ছিল মানে হাত বা এরকম কিছু। তো আমার কি একটা মনে হলো, এমনি সময় ছিল, তো আমি একটু দাঁড়ালাম। তো আমার আগে 2 জন মহিলা ছিল, তারাও দেখালো, একজন পুরুষ মানুষ ছিল, সেও দেখলো। তো আমিও গেলাম, আমার একটা জাস্ট কিছুই না, এমনি সময় ছিল, বসলাম। তো তাকে জিজ্ঞেস করলাম 2-3টে কথা। তো সে আমাকে, জানি না, সে রাস্তার ধারে বসেছিল, যদিও মানে আমি একদমই সাজেস্ট করবো না যে আপনারা এরকম কিছু করুন, আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। তো সে কিন্তু মানে আমার হাত দেখে বা এরকম করে আমাকে বলেছিল যে নেক্সট 3-4 মাসের মধ্যে আমার মাথায় চোটের একটা সম্ভাবনা আছে। এবং বৃন্দাবন থেকে ফিরে আসার পর যারা আমার ফেসবুকে আছেন তারা দেখবেন আমার সত্যিই মাথায় চোট লেগেছিল, এবং সেটা সাংঘাতিক রকমের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং 1 মাসের মধ্যে 2 বার আমার এরকম হয়েছিল মাথায় চোট। তো যাই হোক, এটা একটা জাস্ট কোইন্সিডেন্ট একটা ঘটনা শেয়ার করলাম। তো তারপর ওখান থেকে আমি চলে আসি, সমস্ত দর্শন আমার হয়ে গেছিলো। ওখান থেকে আমি চলে যাই আপনার হচ্ছে হ্যাঁ, ওখান থেকে আমি চলে যাই রঙ্গনাথন মন্দির। রঙ্গনাথন মন্দির বৃন্দাবনে 2টো আছে, একটা পুরনো একটা নতুন। কারণ আমি পরে জানতে পারলাম শুনে যে এদের আদি পুরুষের বংশ পরম্পরায় এরা 2টো ভাগ হয়ে যায়। তার নতুন আছে একটি, পুরনো একটি আছে রঙ্গনাথন মন্দির। তো আমি রঙ্গনাথন মন্দিরে দর্শন করি, এবং ওর বাইরে বেশ কিছু দোকান ছিল, সেটা খুব সুন্দর। রঙ্গনাথন মন্দিরটা পুরো সাউথের স্টাইলে করা হয়, বিশাল বড়, এবং সেখানে একদম সাউথের মতনই মন্দিরের স্ট্রাকচারটা, বিশাল বড়, অনেকগুলো ভাগ আছে। পুরোটা দেখতে কম করে 1/2 ঘন্টার বেশি সময় লাগবে। ওদের একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও দর্শন করবেন, ওটা বোধহয় খুব সম্ভব 10 টাকা টিকিট নেয়। বড় কূপ আছে ওখানে, খুব সুন্দর। ভেতরে একটা হনুমান মন্দির আছে, এবং রঙ্গনাথের মন্দির তো অবশ্যই আছে, আগেকার দিনের মন্দিরের মতো খুব সুন্দর একটা অনুভূতি হবে। তো সেটা দর্শন করলাম। ওর বাইরে বেরিয়ে আমি একটু কেনাকাটা করেছিলাম, জামা কাপড়ের দোকান ছিল অনেক। করার পর ওখান থেকে আমি চলে যাই গোপেশ্বর মহাদেব মন্দির। কারণ বৃন্দাবনে যারা যাবেন তারা অবশ্য করে গোপেশ্বর মহাদেবের মন্দির অবশ্য করে দর্শন করা উচিত। তো আমি সেখানে যাই। আরেকটা কথা বলে রাখি, এখানে বৃন্দাবনের সব জায়গাতেই বাঁদর থেকে খুব সাবধান। মানে আপনাকে চশমা, এই যে আমি চশমা পরে আছি, চশমা ছাড়া আমার দেখতে অসুবিধা হয়, কিন্তু আমি বৃন্দাবনে চশমা ছাড়াই আমাকে ঘুরতে হয়েছে। খুব কম হয়তো চশমা পরেছি মোবাইল দেখার সময় বা কাউকে কিছু পাঠানোর সময়, কারণ চশমা আর সানগ্লাস
আর টুপি আর মোবাইল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, খুব আপনাকে ব্যাগেই রাখতে হবে। এটা বারবার করে বলে রাখছি আমি, কারণ বাদর কিন্তু এগুলোই ছিনিয়ে নিয়ে চলে যাবে, আপনি পাওয়ার সম্ভাবনা খুব কম। যতই আপনি ফ্রুটি দিন বা অন্য কিছু দিন, খুব কম ক্ষেত্রে সেটা ফেরত পাওয়া যায়। তা অবশ্য করে আপনাকে লোকাল লোক বা গাইড বা যারা টোটো বা র্যাপিডো চালায় প্রত্যেকেই আপনাকে এই কথাটাই বলবে যে মোবাইল, সানগ্লাস, চশমা, টুপি এগুলো একদম ব্যাগে ভরে রাখতে হবে। তো যাই হোক, গোপেশ্বর মহাদেবের দর্শন করি আমি, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে দর্শন করি। তার থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে চা খাই, চা খাওয়ার পর তো ওখান থেকে চলে আসি বৃন্দাবনে ইস্কন মন্দির। কারণ ইস্কন মন্দির থেকে আমার হোটেলটা ছিল প্রায় 7-8 মিনিটের ডিফারেন্স। বৃন্দাবনের ইস্কন মন্দিরটা খুব 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 সুন্দর, খুব সুন্দর। ওখানে বৃন্দাবনে ইস্কন মন্দিরের সামনে আপনার ওরকম সেই আপনাকে বাইক, ব্যাগ, মোবাইল সব জমা করে ভেতরে যেতে হবে। খুব সুন্দর এবং এত সুন্দর কারুকাজ করা, ভেতরটা খুব ভালো লাগবে আপনার ঘুরতে। খুব সুন্দরভাবে দর্শন করবেন এবং ভেতরে যেরকম হয় ইস্কনে ওদের প্রসাদী বই এগুলো কিনতে পাওয়া যায় এবং একটু দাম বেশি এগুলো অবশ্যই। তো বৃন্দাবন ইস্কন মন্দির দর্শন করি আমি। দর্শন করার পর ওখান থেকে আমি একটা বাইরে বেরিয়ে আমি ভেজ পিজা, সব ভেজ যেহেতু ভেজ পিজা নিয়েছিলাম পার্সেল করে। নেওয়ার পর আমি ওখান থেকে একটা টোটো করে আমার হোটেলের নাম বলি এবং হোটেলে ফিরে আসি। এবং ফিরে আসার পর যেটা বলছি কারণ পরদিন ভোরবেলায় আমার ট্রেন ছিল সকাল 9টায়, কিন্তু তখনও পর্যন্ত আমার ট্রেনের টিকিট কনফার্মেশন ছিল না, ওয়েটিং লিস্ট ছিল। আমি শুধু ভাবছিলাম কি হবে, কারণ আমাকে গাড়ি বলতে হবে। আর আমার ট্রেনটা ছিল, আর আমার ফেরার ট্রেনটা ছিল তুন্ডলা থেকে, তুন্ডলা জাংশন। সেটা আমার বৃন্দাবন থেকে মানে সকালে আসতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমাকে গাড়িটাও বলতে হতো। তো তখনও পর্যন্ত টিকিট কনফার্মেশন ছিল না। হোটেলে আসলাম, এসে আমি রেস্ট করলাম। করার পর যখন আমি ফ্রেশ হয়ে শুতে যাচ্ছি এবং তখন দেখলাম আমার টিকিটটা কনফার্মেশন এলো। মানে খুব আশ্চর্যের ব্যাপার এটা। এবং আমি তখন হোটেলে গাড়ি বললাম যে ভোরবেলায় আমি বেরোবো তুন্ডলা থেকে, তুন্ডলা যাব। হোটেল থেকে আমার গাড়িটা খুব সম্ভব 2500 টাকা বা 2000 টাকা এরকম কিছু বলেছিল একটা, মনে করতে পারছি না। হোটেলে আমাকে গাড়ি ঠিক করে দেয়। তো ভোরবেলায় আমি হোটেল থেকে বেরোই এবং তুন্ডলা আসি। তুন্ডলা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমার আধ ঘন্টা লেগেছিল, আধ ঘন্টা কি 35 মিনিট। তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এবং সেখানে এসে যেটা বললাম যে ওই বাদরের অত্যাচার এবং যে ক্যারি প্যাকেট বা এমনি ব্যাগ থাকে ওরা কিন্তু ঠিক আপনি বুঝতে পারবেন না। আপনার হাতে মোবাইল থাকুক, চশমা থাকুক, সানগ্লাস থাকুক, যাই থাকুক বা ব্যাগে খাবার বিস্কুট যাই থাকুক, আপনি জানতেও পারবেন না যে কখন কোন ফাঁকে ছুটে এসে ওরা ছিনিয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, আমার ব্যাগে ছিল কিছু, কিন্তু নিতে পারিনি, কারণ আমি খাবার জিনিসগুলো একটা নর্মাল ব্যাগে নিয়েছিলাম। তো ব্যাগটা ছিঁড়ে দিয়েছিল কিন্তু নিতে পারেনি। তো যাই হোক, তারপর তুন্ডলা থেকে আমার সকালবেলা ট্রেন ছিল 9টার সময়। ট্রেনটা 10:30টায় আসে এবং সেই ট্রেনে আমি উঠি। তো যাই হোক, আমার সেকেন্ড এসিতে ছিল, সেটাও আমি ওই আপার বার্থেই পড়েছিল, সাইড আপারে। তো যাই হোক, পরের দিন আমি পৌঁছাই এবং এই ছিল আমার বৃন্দাবন, মথুরা, বারসানা আমার সিঙ্গেল ট্রিপ। তো আবার কিছুদিনের মধ্যে যাচ্ছি এই সপ্তাহে আমি কাশী বেনারস। তো সেই নিয়ে আবার ভিডিও করব। হ্যাঁ, তার আগে অবশ্য করে অন্য ভিডিও দেব, যেগুলো নিয়ে এই চ্যানেলটা আমার ওমেন্স ডিজায়ার, মেয়েদের জীবনে ঘটে যাওয়া ছোটো ছোটো ঘটনা নিয়ে। আপনারা আপনাদের কোনো ঘটনা যদি আমার সঙ্গে শেয়ার করতে চান, অবশ্য করে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবেন। এবং আমার গানের চ্যানেল যারা দেখতে চান, প্রিপপ, PREEPOP, এই চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং ভিজিট করবেন। আমার গান, প্রোগ্রামের ভিডিও, ফাংশানের রেকর্ডিংয়ের ভিডিও, সমস্ত গানগুলো সেখানে পাবেন, দেখবেন, শুনবেন এবং আমাকে অবশ্য করে কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলে আপনার কেমন লাগছে আমার ভিডিওগুলো, বা কী ধরনের ভিডিও দেখতে চান, অবশ্য করেই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্য করেই টিপবেন। আর যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি, সকলে ভালো থাকুন, পরিবারের সঙ্গে থাকুন এবং খুব 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 আনন্দে থাকুন। রাধে রাধে।